এখনো সুশান্ত রায়ের বিরুদ্ধে অভিযোগ উঠছে জলপাইগুড়ি আইএমএ শাখার অফিসের চাবি তিনি নিয়ে রেখেছেন, এরকমটাই অভিযোগ উঠছে। সেখানে বৈঠক করতে পারছেন না আইএমএর সদস্যরা। জলপাইগুড়ি জেলা আইএমএর কার্যালয়ের তালা, সুশান্ত রায়ের কাছে চাবি। কথা বলবো প্রতিনিধি শান্তনুর সঙ্গে। শান্তনু, কি হয়েছিল? সত্যি কি সুশান্ত রায়ের কাছে চাবি আছে, নাকি তারা যারা অভিযোগ করছেন তাদের সারবত্তা অভিযোগের? দেখো, আইএমএ জলপাইগুড়ি কিন্তু সম্পাদক পদে ছিলেন সুশান্ত রায়, কিন্তু তাকে কিন্তু গত 10 তারিখে কিন্তু মিটিং করে বলা হয় যে তাকে এই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা বলা হয়, এবং সেই কথা কিন্তু কেন্দ্রীয় আইএম ও রাজ্য সংগঠনকে জানিয়েছিলেন জলপাইগুড়ির নেতা, এবং সেই সময় তাকে কিন্তু আইএমএ চাবি হ্যান্ডওভার করার কথা বলা হয়েছিল। কিন্তু দীর্ঘ প্রায় 2 সপ্তাহ পরেও কিন্তু চাবি হ্যান্ডওভার হয়নি। গতকালকে কার্যকরী কমিটি ভেঙে দেওয়া নিয়ে একটা আলোচনার ডাক দেওয়া হয়েছিল, এবং সেখানে জলপাইগুড়ি বিধায়ক তথা চিকিৎসক প্রদীপ কুমার বর্মা উপস্থিত ছিলেন, কিন্তু চাবি চেয়ে তারা পাননি। যেটা বলা হচ্ছে যে সুশান্ত রায় তার যে ঘনিষ্ঠ যারা রয়েছেন তাদেরকে পরিষ্কার বলে দিয়েছিলেন চাবি আমি দেবো না, অর্থাৎ তারা যাতে মিটিং না করতে পারে তার জন্যই কিন্তু তিনি এই নির্দেশ জারি করেছিলেন। ফলে দ্বিতীয় বিকল্প চাবি যার কাছে ছিল সে কিন্তু চাবি নিয়ে আসেনি। এই পরিস্থিতিতে গতকাল রাতে কিন্তু বৃষ্টিতে ভিজে অন্ধকারের মধ্যেই কিন্তু বৈঠক করেন জলপাইগুড়ি চিকিৎসক সংগঠনের যারা সদস্য রয়েছেন তারা। প্রায় 100 জন চিকিৎসক উপস্থিত ছিলেন, এবং তারা কিন্তু খুব ব্যক্ত করেন এবং বলেন যে 1 লাখ তন্ত্র যে ক্যাম্প করে রেখেছিলেন সুশান্তরা, সেটা কিন্তু এখনো অব্যাহত রয়েছে। সেফ কালচারের যাকে মাথা বলা হয়, সেই সেফ কালচার কিন্তু এখনো দিয়ে রাখছেন, অর্থাৎ ঘনিষ্ঠদের চাবি যাতে না পেতে পারেন সেই নিয়েও কিন্তু চাপ সৃষ্টি করেছিলেন। কালচার জিয়ে রাখছেন সুশান্ত রায়, এরকমটাই অভিযোগ। হয়তো কোনো থ্রেটের কারণের জন্য সে আবার পিছিয়ে গেল, সে পরক্ষণে আর কোনো ইয়ে করে আর আমাদের সঙ্গে কোনো কোঅপারেশনই করতে চাইছেন না। তার মানে এই থ্রেট কালচারটা বা এই থ্রেটটা কার দিকে, ইঙ্গিতটা কার দিকে? ইঙ্গিতটা অবশ্যই সেটা সেক্রেটারির দিকে, সেক্রেটারি ডক্টর সুশান্ত রায়ের অমূল্যনীয় সব কিছু হয়, তাকেই ভয় পাচ্ছে এখানে নিতাই মুখার্জি। ডক্টর ইন্দিরা মুখার্জি যে ওকে আমি যদি খুলে দিই, তার তিনি নিজেই বলেছেন আমি তো কোনো কিছু জানি না, সেক্রেটারি যা বলেন তাই হবে। তার মানে ওনার অঙ্গুলি আজকে আমাদের এই বৃষ্টিতে ভিজে আমাদের ইয়ে করে না, কারণ খুললো না, এটা তো রয়েছে, এখনো বন্ধ রয়েছে। আমরা ফোন করেছি, আমরা ওখানে এসছি, সে ফটো তোলা আছে আমাদের কাছে, সব ডকুমেন্টেড রয়েছে, এবং আমরা বৃষ্টিতে ভিজছিলাম, সব কিছু ডকুমেন্টেশন রয়েছে। আমরা আইএমএ হলে, আমাদের জলপাইগুড়ি ব্রাঞ্চ অফ আইএমএর যে হল, সেখানে আমরা একটা মিটিং করবো আজকে সন্ধ্যে 7টার সময়। কিন্তু সেই আমরা এখানে, এবং সেই ব্যাপারে আমরা আগে থেকে বলেও ছিলাম, আমাদের প্রেসিডেন্ট এবং অন্যান্য যারা সংশ্লিষ্ট প্রতিনিধি আছেন আমাদের আইএমএর জলপাইগুড়ির শাখার, কিন্তু এসে আমরা দেখলাম যে তালা বন্ধ। আজকে আমরা ওখানে ঢুকতে পারলাম না। চক্রান্ত তো পুরোটাই চক্রান্ত, সেই চক্রান্তের বিরুদ্ধেই তো আমরা লড়ছি। আর একে একে ডাকছে সিবিআই, একবার নয়, কাউকে কাউকে 4 বার। যেমন এই অপূর্ব বিশ্বাস, ময়না তদন্তকারী চিকিৎসক নিহত তরুণীর যে ঘটনা, সেই খুন ধর্ষণ ঘটনায় তদন্ত না করলে রক্ত গঙ্গা বইয়ে দেওয়ার হুমকি। প্রাক্তন ছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্ত গঙ্গা বইয়ে দেবে, 5 লক্ষ বলেছিল, তার ওই দিন পিএম না হলে রক্ত গঙ্গা বয়ে যাবে। এক্স কাউন্সিলর বলে একজন কেউ ছিলেন, নাম বলতে পারবো না। এক্স কাউন্সিলর বলেছিলেন? হ্যাঁ, ওনার বাড়ির বলেছিলেন, আমাকে বলেছিলেন, ওনার রিলেটিভ একজন কেউ, নট ব্লাড রিলেটেড, মেবি বাইরের কেউ, বাইরের লোক। আচ্ছা, বলেছিলেন পোস্টমর্টম ওই দিনই করতে হবে, ওই দিনই করতে হবে। নিশানায় কোন কাউন্সিলর, এটাই এখন প্রশ্ন সিবিআই এর। কাকু পরিচয় মাতব্বরি কার? এক প্রাক্তন কাউন্সিলর বলছেন আবার অন্যের কথা। দেখুন, পোস্টমর্টম যখন হয়েছে, যখন হচ্ছিল, মানে পোস্টমর্টমে যখন বডি নিয়ে যাচ্ছিল বা ফাইনাল হয়েছিল, এটা তো আমাদের টেলিফোনে শোনা, কারণ আমরা তখন রাস্তায় ছিলাম, অন দা ওয়ে ছিলাম। আমি তখন যাচ্ছিলাম আইএমএলএ সাহেবের সাথে, তখন শুনতে যেতে ফোনে শুনলাম যেরকম পোস্টমর্টমের জন্য ফাইনাল হয়ে গেছে, এবং তার পেপার তো রেডি, এবং স্টুডেন্টরা দাবি করেছে 8 দফা দাবি, সেই মেনে বাড়ির লোক, পুলিশ প্রশাসন, হসপিটাল কর্তৃপক্ষ সবাই মিলে রাজি হয়েছে পোস্টমর্টম করা। এবং পোস্টমর্টমে বাড়ির পক্ষ থেকে ছিল হচ্ছে, আমি যতটুকু শুনেছি, মানস দেব বলে একজন ছিল, আর তখন হসপিটালের সঞ্জীব মুখার্জি ছিলেন, আর তার মা বাবা ছিলেন। সঞ্জীব মুখার্জি পাশের বাড়ি, এবং কাকু বলে ডাকে, কাকু হিসাবে, এবং এক্স কাউন্সিলর তিনি ওই ওয়ার্ডে। উনি কি বলেছিলেন যে মানে আপনাকে ফোনটা ওনার তরফ থেকে? কোন ফোনটা? সঞ্জীব মুখার্জি তরফ থেকে পোস্টমর্টম কি হয়ে গেছে? না, হয়ে যায় বলেনি, ওই বলেছে 8 দফা দাবি মেনে পোস্টমর্টম, স্টুডেন্টদের 8 দফা দাবি মেনে পোস্টমর্টম ফাইনাল হয়েছে, এবং সেটা পোস্টমর্টম বডি যাবে। উনি কি মানে এর আগে সিপিএম এর কোনো নেতা বা কাউন্সিলর ছিলেন?
হ্যাঁ, উনি 2008 থেকে 13 সিপিএম এর কাউন্সিলর ছিলেন। সঞ্জীব মুখোপাধ্যায় সিপিআইএম এর কাউন্সিলর ছিলেন, প্রাক্তন, একেবারে অনেক পুরনো। তিনি অবশ্য চক্রান্তের অভিযোগ করছেন, ভাইরাল অডিওর ঘটনায় নির্দোষ বলে দাবি করছেন এবং আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিলেন। মানে এর আগেও হয়েছিল যে বডি আমি ডাইরেক্ট হাসপাতাল থেকে নিয়ে এসে পুড়িয়ে দিয়েছি, ওর বাড়িতে আসেনি, বাবা মা জানে না। আমি ওর বাবা মার সাথেই ছিলাম, বাবা মার গাড়িতেই এসেছি, শ্মশানে বাবা মার গাড়িতেই গেছি। মেয়েকে কাকু বলে ডাকছিল, এটা একদম ঠিক কথা। আর আমি বাবা মার সাথে প্রথম থেকে শেষ অব্দি ছিলাম, এটাও ঠিক কথা। আমি যে উনাকে বলবো উনি যে সেই ব্যক্তি, উনি যে ময়না তদন্ত করবেন বা করবেন না সেটা আমি জানি না। আমি কি করে ওনাকে চিনবো? তার থেকে বড় কথা, আমি কি পলিসি মেকার নাকি যে আজকেই রাতে করতে হবে? উনাকে ধমকি দিলে কি বলে ময়না তদন্তটা আজকেই হয়ে যাবে, তার জন্য সেই স্পেশাল পুলিশ পারমিশন সেটাও হয়ে যাবে। আমি তীব্র প্রতিবাদ করছি, উনি কোথাও ভুল করছেন। এবার একটু আইনে পরামর্শ নিতে হবে এবং আমাকে স্বইচ্ছাতেই আমি তদন্তকারী সংস্থা বা বিভিন্ন যারা আছেন তাদের সাথে আমি যোগাযোগ করে বিষয়টাকে বলবো। তীব্রভাবে প্রতিবাদ করছি, সম্পূর্ণ মিথ্যা। এরকম কোনো ঘটনার সাথে আমি যুক্ত নই। অন্য কেউ থাকলে থাকতে পারে বা হতে পারে, উনি যখন বলছেন, কিন্তু আমি নই, আমি সেই ব্যক্তি নই। সিবিআইতে আজকে হাজিরা দিলেন আরজি করের এক কর্মী, অটো করে এসে হাজিরা দিলেন আরজি করের এক কর্মী ধর্ষণ খুনের মামলায়। কথা বলবো প্রতিনিধি অর্পিতার সঙ্গে। অর্পিতা, এই ভদ্রলোক কে? দেখো, যেটা জানা যাচ্ছে আরজি করের একজন কর্মী, যিনি কিনা ঘটনার দিন অর্থাৎ তিনি সেখানে বেশ কিছু স্টাফের তিনি কাজ করছিলেন, অর্থাৎ তিনি কাগজপত্র সেখানে তিনি সই করা এবং নথিভুক্ত করা, বিভিন্ন কিছু এন্ট্রি করা, তার তিনি কাজ করেন এবং সেই হিসাবে তাকে আজকে ডাকা হয়েছিল বলে তিনি জানান। সেই কারণে ঘটনার দিন সেখানে তিনি কতক্ষণ ছিলেন, কি ডিউটি ছিল তার এবং কতজনের নাম তিনি রেজিস্টার করেছিলেন সেই সম্পর্কিত একাধিক তথ্য জানতে চায় সিবিআই এর আধিকারিকরা। সেই কারণে তাকে আজকে তলব করা হয়েছিল। তিনি আজকে আসেন এবং প্রায় কিন্তু 1 ঘন্টা মতন সময় তিনি ছিলেন এবং তারপরে তিনি সিজিও কমপ্লেক্স থেকে যান। অর্থাৎ এর থেকে কিন্তু একটা বিষয় পরিষ্কার যে সিবিআই আধিকারিকরা সমস্ত দিক কিন্তু তারা খতিয়ে দেখছে। একদিকে যেমন হাসপাতালের কর্তৃপক্ষ এবং সন্দীপ ঘোষ রিলেটেড যারা রয়েছে তার ছায়াসঙ্গী জিজ্ঞাসাবাদ চলছে, তেমনি হাসপাতালে যারা অন্যান্য যারা কর্মী, যারা স্টাফ, যারা নার্স, তাদেরকেও কিন্তু বয়ান রেকর্ড চলছে। আর সিবিআই হেফাজত শেষে ধর্ষণ খুন তদন্তে আজকে সিজিও কমপ্লেক্স থেকে শিয়ালদা কোর্টে নিয়ে যাওয়া হলো সন্দীপ ঘোষ এবং তার সঙ্গে অভিজিৎ মণ্ডল, অপসারিত ওসি। একেবারে পাজামা পাঞ্জাবি পরে সন্দীপ ঘোষ বেরোলেন সিজিও কমপ্লেক্স থেকে। কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, কি হচ্ছে এখন? দেখো, কিছু সময়ের মধ্যেই শুনানি পর্ব শুরু হতে চলেছে শিয়ালদা আদালতে এবং জানিয়ে রাখবো সূত্রের দাবি 5 দিনের সিবিআই হেফাজত শেষে আজকে আদালতে পেশ করা হয়েছে এবং আগামী জন্য আজকে যেটা জানা যাচ্ছে সিবিআই সূত্র থেকে যে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের জন্য জেল হেফাজতের জন্য তারা আবেদন করতে চলেছে। অর্থাৎ তারা নিজেদের কাছ থেকে এই মুহূর্তে তারা নেবেন না, তারা জেল হেফাজতের জন্য আবেদন করতে চলেছেন। পরবর্তী সময় তদন্তের স্বার্থে যদি আবার প্রয়োজন হয়, তাহলে যেহেতু ইতিমধ্যে আরো তাদের হাতে 4 দিন থেকে যাচ্ছে, সেক্ষেত্রে পরবর্তী সময় যে কোনো সময় তদন্তের স্বার্থে আরো 4 দিন তারা নিজেদের হেফাজতে নেবেন, এমনটাই সিদ্ধান্ত দেওয়া হয়েছে সিবিআই তরফে। সেক্ষেত্রে আজকে সিবিআই তরফে অভিযুক্ত দুজনের জেল হেফাজতের জন্য তারা আবেদন করতে চলেছে শিয়ালদা আদালতে। বেশ। আর আরজি করে নির্যাতিতা নিহত তরুণী চিকিৎসক, তার আইনজীবী বদল হলো। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের জায়গায় বৃন্দা গ্রোভার আইনজীবী। বলা হচ্ছে পরিবার চাইছে দিল্লির আইনজীবী, আর তাই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পরিবর্তে এবার বৃন্দা গ্রোভার আইনজীবী বদল নির্যাতিতার পরিবারের।